হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ, আর আমরা শুরু করেছি ক্লাস 12 সেমিস্টার 4-এর নিউ রেগুলার ক্লাসেস। আর আজকে আমরা যে সাবজেক্টটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সির মধ্যে আমরা আজ যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। এই চ্যাপ্টার থেকে টোটাল আমাদের সিলেবাসে 5 মার্কস কোশ্চেন্স আসবে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসবে, এরকমটাই আমাদের বোর্ড বলেছে। তাহলে এই চ্যাপ্টারটা, পুরো চ্যাপ্টারটা আমরা পড়ছি 5 মার্কসের জন্য। তার মধ্যে থেকে একটা ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে যেটা থাকবে 5 মার্কসের। এইবার একটা সামসও আসতে পারে, আবার তার অল্টারনেটিভে 2+3 একটা থিওরিটিক্যাল কোশ্চেন্সও আসতে পারে। তাহলে এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে থিওরিটিক্যাল পারপাসের জন্য, এবং সেখান থেকে আমাদের 2 মার্কস এবং 3 মার্কসের কোশ্চেন্সগুলোকে পড়তে হবে। আর তার সাথে সাথে এই চ্যাপ্টারে যত অঙ্ক রয়েছে, সামস রয়েছে, সেগুলোকেও প্র্যাকটিস করতে হবে। তো আজকের ক্লাসের মধ্যে আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারের সমস্ত থিওরিটিক্যাল কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল কনসেপ্টগুলোকে আমরা আলোচনা করব। আর নেক্সট ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টারের সমস্ত সামসগুলোকে হাতে কলমে করব এবং প্র্যাকটিস করব। তাহলে সময় নষ্ট না করে আজকে চ্যাপ্টার শুরু করা যাক। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। এই চ্যাপ্টার থেকে আমরা কি জানতে পারবো? ক্যাশ ফ্লো হবে, অর্থাৎ আসবে বা যাবে, সেটা রেকর্ড করব এমন একটা স্টেটমেন্টের মধ্যে, অ্যান্ড দ্যাট স্টেটমেন্ট ইজ কল্ড দ্য ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তাহলে এখান থেকে তিনটে ওয়ার্ড আমরা জানতে পারলাম, ক্যাশ, দেন জানতে পারলাম ফ্লো, আর তারপরে জানতে পারলাম স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবরণী, যেখানে ক্যাশের ফ্লোটাকে আমরা রেকর্ড করতে চলেছি। তাহলে সবার আগে আমাকে বুঝতে হবে যে ক্যাশ কাকে বলে, রাইট? তো নগদের সংজ্ঞা বা ডেফিনেশন অফ ক্যাশ: সাধারণভাবে দেশের সরকার দ্বারা স্বীকৃতপ্রাপ্ত ধাতব মুদ্রা, অর্থাৎ আমাদের পকেটে বা মানি ব্যাগে যে কয়েনগুলো থাকে, এবং কাগজি নোটকে নগদ অর্থ হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু আর্থিক হিসাব নিকাশকরণে ধাতব মুদ্রা এবং কাগজি নোটের পাশাপাশি অন্যান্য অতি স্বল্পমেয়াদী বা ভেরি শর্ট টার্ম এবং অতি দ্রুত 100 ভাগ রূপান্তরযোগ্য হাইলি লিকুইড সিকিউরিটিসগুলোকেও নগদের সমতুল্য বা ক্যাশ ইকুইভ্যালেন্ট বলে জানা যায়। অর্থাৎ আমাদের হিসাব নিকাশে নগদ বলতে বোঝায় কাগজে নোট, ধাতব মুদ্রা এবং ব্যাংকের চলতি হিসাবের টাকা, অর্থাৎ ব্যাংক থেকে যখন খুশি আমরা টাকা তুলতে পারি, অর্থাৎ ব্যাংকে রাখা টাকাটাকেও আমরা কি বলতে পারি? ক্যাশ। এবং এর সাথে প্লাস নগদের সমতুল্য জিনিসগুলোকেও ক্যাশ বলে জানা হয়। তাহলে নগদ বলতে দুটো জিনিস বোঝা গেল, একটা হচ্ছে ক্যাশ, আর একটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট বা নগদের সমতুল্য সমস্ত শর্ট টার্ম অ্যাসেট। তো নগদ কাকে বলে? নগদ হচ্ছে হাতে যে টাকা রয়েছে, কাগজে নোট বা ধাতব মুদ্রা, প্লাস ব্যাংকে যে টাকা রয়েছে, যেটা আমি চাহিদা মতো যখন খুশি তুলতে পারি, সেভিংস অ্যাকাউন্টের টাকা, সেইগুলো সবই হচ্ছে ক্যাশ। এছাড়া ক্যাশ ইকুইভ্যালেন্টদেরকেও ক্যাশ বলা হয়। ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে কাকে বোঝায়? এটা গুরুত্বপূর্ণ। স্বল্প মেয়াদী, অর্থাৎ ভেরি শর্ট টার্ম। উচ্চ তরলজাত, মানে অর্থাৎ সহজেই একটা অ্যাসেট থেকে আর একটা অ্যাসেটে পরিবর্তন করা যেতে পারে। দ্বিতীয়, অল্প সময়ের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায়। তাহলে এমন একটা শর্ট টার্ম অ্যাসেট যেটা নিজে ক্যাশ নয় কিন্তু নগদের মতো, এবং সেটা চাইলেই 3 মাসের মধ্যে খুব সহজে ক্যাশে কনভার্ট করা যেতে পারে, এবং যার দাম পরিবর্তনের ঝুঁকি নগণ্য, অর্থাৎ যার দাম চেঞ্জ হয় না নর্মালি, সেটাকে আমরা বলবো ক্যাশ ইকুইভ্যালেন্ট। যেমন উদাহরণ কি? তো ট্রেজারি বিল। ট্রেজারি বিল হচ্ছে এমন একটা বিল যেটা গভর্নমেন্ট ইস্যু করে থাকে, আর আমরা পাবলিকরা সেখানে টাকা ইনভেস্ট করতে পারি, এবং সেখানে টাকা ইনভেস্ট করলে তার ভ্যালু গভর্নমেন্ট যা বলে সেটাই আমরা 2 মাস 3 মাসের মধ্যে আবার ফেরত পেয়ে যাব উইথ ইন্টারেস্ট। তাহলে এখানে কি হচ্ছে? এখানে দাম পরিবর্তনের ঝুঁকি নগণ্য বা থাকে না বললেই চলে। গভর্নমেন্ট যে টাকাটা দেবে বলেছে সেটাই আমাকে ফেরত দেবে ভবিষ্যতে, তাই ইকোনমিক অবস্থা, মার্কেটের অবস্থা যাই হয়ে যাক না কেন। এবং এটা 3 মাসের মধ্যে সহজেই বিক্রি করে নগদে কনভার্ট করা যায়, তাই এটাকে আমরা বলি নগদের সমতুল্য বা ক্যাশ ইকুইভ্যালেন্ট। এবার এখান থেকে একটা মজার প্রশ্ন: আমরা কালকে শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনেছি, তো শেয়ারটাকে কি আমরা আমার নগদের সমতুল্য বলতে পারি? না। কেন? কারণ আমরা আজকে যে টাকায় শেয়ারটা কিনেছি তার দাম পরিবর্তন হয়ে যাবেই যাবে। আজকে যদি আমরা 100 টাকায় কিনি, কালকে দেখা গেল 105 টাকা হয়ে গেল, পরের দিন দেখা গেল 95 হয়ে গেল। তাহলে শেয়ারের দাম পরিবর্তনের ঝুঁকি সব থেকে বেশি। তাই শেয়ার আমি আজকে কিনে কালকে বিক্রি করে নগদে কনভার্ট করা গেলেও শেয়ারের মধ্যে দাম পরিবর্তনের ঝুঁকি থাকে, তাই আমরা শেয়ারকে ক্যাশ ইকুইভ্যালেন্ট বলতে পারবো না।
তাহলে আশা করি ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে মিনিংটা, পার্থক্যটা আমরা বুঝতে পেরেছি। এবার নিচে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যাশ ইকুইভ্যালেন্টের উদাহরণ আমি দিয়েছি। একটা হচ্ছে ট্রেজারি বিল, 2 হচ্ছে কমার্শিয়াল পেপার্স। কমার্শিয়াল পেপার্স বলতে ব্যাংক বিভিন্ন রকমের কমার্শিয়াল পেপার্সগুলো ইস্যু করে থাকে, বিয়ার চেকগুলোকে আমরা কমার্শিয়াল পেপার্স বলতে পারি। তারপর স্বল্পমেয়াদী সরকারি বন্ড, যেটা 3 মাসের মধ্যে নগদে রূপান্তর করা যেতে পারে। তারপরে সার্টিফিকেট অফ ডিপোজিট, অর্থাৎ আমরা ব্যাংকে যে এফডি করে থাকি সেই এফডিকে বোঝাচ্ছে। এবার এফডি নর্মালি 2 বছর, 5 বছর অর্থাৎ 1 বছরের বেশির জন্য হয়ে থাকে, কিন্তু এমনও কিছু এফডি করা যায় যেটা 2 মাস 3 মাসের মধ্যে সেটা রিডিম করা যাবে, বিক্রি করা যাবে এবং নগদে কনভার্ট করা যেতে পারে। তাই বলা হচ্ছে এমন একটা ডিপোজিট যেটা 3 মাসের মধ্যে নগদে রূপান্তর করা সম্ভব। এরপর মার্কেটেবল সিকিউরিটিজ। মার্কেটেবল সিকিউরিটিজও একটা ইনভেস্টমেন্ট যেটা 3 মাসের মধ্যে বিক্রি করে নগদে রূপান্তর করা যায়। তাই 3 মাসের মধ্যে যদি হয় তাহলে বলবো ক্যাশ ইকুইভ্যালেন্ট, আর 3 মাসের যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে বলবো না যে ক্যাশ ইকুইভ্যালেন্ট। এরপর ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স বা ব্যাংক অ্যাকসেপ্টেন্স। ব্যাংক বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট ইস্যু করে থাকে, যেমন ব্যাংক ড্রাফট, চেকস, এই সমস্ত জিনিসগুলোকেও আমরা বলতে পারি ক্যাশ ইকুইভ্যালেন্ট, কারণ এগুলো সহজেই ক্যাশে কনভার্ট করা যায় এবং যার দাম পরিবর্তনের ঝুঁকি থাকে না। এইবার আমরা অ্যাকচুয়ালি ক্যাশ ফ্লো কাকে বলে। তাহলে আমরা প্রথম ওয়ার্ড জানতে পারলাম ক্যাশ কাকে বলে, আর এবার আমরা জানবো ফ্লো কাকে বলে। ফ্লো বলতে বোঝায় নগদ আসাকে আমার বিজনেসে, অর্থাৎ টাকা আসছে আমার বিজনেসে, ইনফ্লো, এবং চলে যাওয়া অর্থাৎ টাকা চলে যাচ্ছে কোনো কারণের জন্য, আউটফ্লো। অর্থাৎ ক্যাশ ফ্লো বলতে বোঝায় ক্যাশের ইনফ্লো আসা এবং ক্যাশের আউটফ্লো চলে যাওয়া, এই দুটোকে নিয়ে আমরা বলতে পারি ক্যাশ ফ্লো। অর্থাৎ এমন একটা স্টেটমেন্ট আমরা বানাতে চলেছি যেখানে ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টের আসা এবং চলে যাওয়া এই দুটোকে পরপর আমরা রেকর্ড করব, সেটাকে আমরা বলবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এরপর এই যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা আমরা রেকর্ড করতে চলেছি, এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাকে অ্যাকচুয়ালি বিজনেসের কাজ অনুযায়ী 3টে ভাগে ভাগ করা হয়। ফার্স্ট, অপারেটিং অ্যাক্টিভিটিস, 2 আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর থার্ড হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আচ্ছা, এখানে একটা কথা বলতে চাই, আমি যেভাবে পরপর লিখেছি, প্রথমে লিখেছি অপারেটিং, সেকেন্ডে লিখেছি ইনভেস্টিং, থার্ডে লিখেছি ফাইন্যান্সিং, এরকমভাবেই পরপর হতে হবে। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি ফাইন্যান্সিংটাকে আগে লিখবো অপারেটিংটাকে লাস্টে লিখবো, নো, আগে হবে অপারেটিং, নেক্সট হবে ইনভেস্টিং, আর লাস্টে হবে ফাইন্যান্সিং। এবার আমরা একটু দেখে নিই যে অপারেটিং, ইনভেস্টিং আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কাকে বলে, কারণ এটাই হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ এখান থেকেই আমাদের কোশ্চেন্স আসবে বা যে অঙ্কটা দেবে সেটা এই অনুযায়ী করতে হবে। এরপরে আমরা সবার আগে ইনভেস্টিং আর ফাইন্যান্সিং কাকে বলে সেটা জানবো, তারপর লাস্টে অপারেটিংটাকে জানবো। সবার আগে দেখে নিই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কাকে বলে। দেখো, ফাইন্যান্সিং কথার অর্থ হচ্ছে অর্থের যোগান বা অর্থ সংস্থান। আমার এখন টাকার দরকার, আমি কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছি, তার মানে আমার টাকার এলো, এটাকে বলে অর্থ সংস্থান। অর্থাৎ অর্থ সংস্থান সংক্রান্ত যাবতীয় কার্যকলাপকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলে। এবার আমার বিজনেসের টাকা কোথা থেকে যোগান আসতে পারে? এক, আমি আমার বিজনেসের শেয়ার বিক্রি করেছি, অর্থাৎ মূলধন থেকে, শেয়ার ক্যাপিটাল থেকে। আর দ্বিতীয়, আমি লোকের কাছ থেকে লোন নিয়েছি, ঋণ নিয়েছি, তার থেকে আমার কি হতে পারে? আমার টাকার যোগান হতে পারে। অর্থাৎ বিজনেসের টাকার দরকার, আমি আমার কোম্পানির শেয়ার বিক্রি করলাম, তার বিনিময়ে টাকা এলো, তাহলে এটা একটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। 2, আমার বিজনেসের টাকার দরকার, আমি লোকের থেকে লোন নিলাম, ধার নিলাম, সেটাও আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অথবা ব্যাংক থেকে লোন নিলাম, ডিবেঞ্চার ইস্যু করলাম, আর আমরা জানি ডিবেঞ্চারও এক ধরনের ঋণ বা লোন। তাহলে আমি এখানে দেখো ইয়েলো কালারের মধ্যে শর্টে লিখে দিয়েছি মনে রাখার সুবিধার জন্য, যে রিলেটেড টু শেয়ার ক্যাপিটাল হলেই, কোন শেয়ার ক্যাপিটাল? যেটা আমার কোম্পানির শেয়ার, আমার বিজনেসের শেয়ার, আমি লোককে বিক্রি করছি। তারপর হচ্ছে ডিবেঞ্চার ইস্যু করেছি, লোন লোকের কাছ থেকে নিয়েছি, বা অন্য কোনো ধার নিয়েছি, বরোয়িংস, এই সমস্ত রিলেটেড ঘটনাগুলোকে আমরা বলবো হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কয়েকটা উদাহরণ দেখে নিই। 1, আমি আমার কোম্পানির শেয়ার বিক্রি করলাম, তার বিনিময়ে টাকা এলো, তার মানে বলতে পারি ইনফ্লো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। 2, ডিবেঞ্চার বিক্রি করলাম, বন্ড বিক্রি করলাম, তাহলে কি হলো? ইনফ্লো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঋণের টাকা মিটিয়ে দিলাম, অর্থাৎ আমি আগে লোন নিয়েছিলাম, সেই লোনের টাকা এখন লোককে ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে এটাও লোন রিলেটেড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কিন্তু এর জন্য টাকা যাচ্ছে, তাহলে এটাকে বলবো আউটফ্লো। এরকম বেশ কিছু উদাহরণ আমি দিয়েছি। এরপরে আমরা দেখে নিই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কাকে বলে।
ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কথার অর্থ হচ্ছে আমার বিজনেসে অতিরিক্ত কিছু টাকা পড়েছিল, যেই টাকাটাকে আমরা অন্য কোথাও ইনভেস্ট করে দিয়েছি যাতে অতিরিক্ত কিছু আমরা মুনাফা কামাতে পারি বা ইন্টারেস্ট কামাতে পারি। যেমন কি, তাহলে বলতে পারি আমার টাকা দীর্ঘমেয়াদী কোনো সম্পত্তিতে বা অন্যান্য কোনো লগ্নিপত্রে আমি ইনভেস্ট করলাম, সেটা হচ্ছে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। শর্টে কি বলতে পারি, রিলেটেড টু ফিক্সড অ্যাসেট, অর্থাৎ কালকে আমি একটা বিল্ডিং কিনলাম, তাহলে আমার টাকা বিল্ডিংয়ে ইনভেস্ট হলো। আমি কালকে একটা ফার্নিচার কিনলাম, তাহলে আমার টাকা ফার্নিচারে ইনভেস্ট হলো। আবার চাইলে কালকে বিল্ডিংটা বিক্রি করে দিতে পারি, আবার চাইলে কালকে ফার্নিচারটা বিক্রি করে দিতে পারি। তাহলে সমস্ত ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পত্তি সংক্রান্ত সমস্ত ঘটনা, অথবা আমি আমার টাকা অন্য কোনো কোম্পানির শেয়ারে ইনভেস্ট করলাম, অর্থাৎ আমি লোকের শেয়ার কিনলাম, তাহলে আমার টাকা লোকের কাছে ইনভেস্ট হলো। অথবা আমি অন্য কাউকে লোন দিলাম, তার মানে আমার কাছে টাকা ছিল, আমি লোককে লোন দিলাম, তাহলে আমি বলতে পারি আমার টাকা লোকের কাছে ইনভেস্ট হলো এবং তার বিনিময়ে আমি ইন্টারেস্ট ইনকাম করব। তাহলে রিলেটেড টু ফিক্সড অ্যাসেট অথবা রিলেটেড টু ইনভেস্টমেন্ট, এই দুটো হচ্ছে গিয়ে আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। উদাহরণ কি কি? স্থায়ী সম্পত্তি আমরা কি করেছি, নগদ প্রদান করেছি কারণ কিনলাম, তাহলে ফিক্সড অ্যাসেট কিনেছি, তাহলে এটা আমরা বলতে পারি আউটফ্লো। দ্বিতীয়, স্থায়ী সম্পত্তি বিক্রি করেছি, তাহলে আমি বলতে পারি ইনফ্লো, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তারপরে আমি কি করলাম, সুদ পেয়েছি, অর্থাৎ আমি কাউকে লোন দিয়েছিলাম বা আমি কারোর কোম্পানিতে শেয়ার কিনেছি, ইনভেস্ট করেছি, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছি বা সেখান থেকে ডিভিডেন্ড পেয়েছি, তাহলে এটা আমার ইনকাম, ইনফ্লো রিলেটেড টু ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস খুব ভালোভাবে শিখে গেলাম। এইবার শর্টকাট, এই দুটো বাদ দিয়ে একটা বিজনেসে যা যা ঘটে সমস্ত ঘটনাগুলোকে, সমস্ত ট্রানজ্যাকশনসগুলোকে আমরা বলবো অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার অপারেটিং অ্যাক্টিভিটিসকে আমরা যে স্পেসিফিক্যালি ডিফাইন করি, তাহলে বলতে পারি বিজনেসের অ্যাকচুয়ালি যা কাজ, অর্থাৎ প্রিন্সিপাল রেভিনিউ প্রডিউসিং অ্যাক্টিভিটিস। যেমন মনে করো আমি ফার্নিচার তৈরি করি, ফার্নিচার বিক্রি করি, তাহলে এই রিলেটেড যা যা ঘটনা ঘটবে সেই সমস্ত কাজকে আমরা বলবো অপারেটিং অ্যাক্টিভিটিস। অর্থাৎ বিজনেসের যেটা মেন অপারেশন, মেন কাজ, সেই সমস্ত ঘটনাগুলোকে আমরা বলি অপারেটিং। প্লাস ইনভেস্টিং এবং ফাইন্যান্সিং বাদ দিয়ে যা পড়ে থাকবে সবই হচ্ছে আমার জন্য অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে আমি একবার রিভিশন করে দিই। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আমার টাকা লোকের কাছে ইনভেস্ট করেছি, রিলেটেড টু ফিক্সড অ্যাসেট, রিলেটেড টু ইনভেস্টমেন্ট, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। আমি লোকের কাছ থেকে লোন নিলাম, আমি আমার কোম্পানির শেয়ার বিক্রি করলাম, ডিবেঞ্চার বিক্রি করলাম, রিলেটেড টু লোন, রিলেটেড টু আমার শেয়ার ক্যাপিটাল, রিলেটেড টু ডিবেঞ্চার্স, রিলেটেড টু বরোয়িংস, অল আর দ্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর ইনভেস্টিং ফাইন্যান্সিং বাদ দিয়ে যা পড়ে থাকবে সবই হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস, এবং বিজনেসের যেটা মেন কাজ, মেন অপারেশন, সেটাই হচ্ছে আমার অপারেটিং অ্যাক্টিভিটিস। উদাহরণ কি কি? আমি আমার কোম্পানির গুডস বিক্রি করলাম, তাহলে এটা আমার মেন ইনকাম, সেলস। আমি গুডস কিনেছি, পারচেস, আমি গুডস কিনেছি, পারচেস, তাহলে সেটা হচ্ছে আমার কি অপারেটিং অ্যাক্টিভিটিস। আবার লোকে আমার কাছে টাকা পেতো, গুডস কিনেছিলাম, আমি মনে করো ধারে গুডস কিনেছি, পারচেস করেছি, ক্রেডিট পারচেস, যার জন্য ক্রেডিটার্স জন্মেছে, ক্রেডিটার্সকে টাকা পেমেন্ট করলাম, তাহলে এটাও হচ্ছে আমার বিজনেসের মেন কাজ, বিজনেসের রিলেটেড কাজ, তাই এটাকে আমরা বলবো অপারেটিং অ্যাক্টিভিটিস, রাইট? এরপর আমরা কি করব, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাকচুয়ালি কেমন দেখতে হয়, কি কি হয়, সেই ফরম্যাটটাকে আমরা ডিসকাস করব, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। এই ক্লাসটা তোমরা দেখে আরেকবার দরকার হলে রিপিট করবে এবং বাড়িতে এই ফরম্যাটটা খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। আমরা নেক্সট দিন এখান থেকে অঙ্ক করব, পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। এটা যদি আমরা স্টেপ বাই স্টেপ বুঝি তাহলে চ্যাপ্টারটা সহজ লাগবে, আর যদি আমরা কোনো একটা পয়েন্ট বা কোনো একটা জায়গাতে বুঝতে না পারি তাহলে কিন্তু চ্যাপ্টারটা খুব কঠিন লাগতে পারে। তো এবার আমরা কি করতে চলেছি, এবার আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের যে ফরম্যাটটা রয়েছে সেটাকে আমরা ডিসকাস করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাটটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 3 অনুযায়ী বানানো হয়ে থাকে। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ফরম্যাটের মধ্যে আমরা প্রথমে লিখব ইন দি বুকস অফ, যে কোম্পানির আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাচ্ছি। দেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা এটা ইনডাইরেক্ট মেথড অনুযায়ী বানাচ্ছি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দু রকম মেথডে বানানো যেতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। তো আমাদের সিলেবাসে ইনডাইরেক্ট মেথডটা দেওয়া রয়েছে, তাই আমরা ইনডাইরেক্ট মেথডটাকে মেন ফরম্যাটটা শিখছি। নিচে লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড অন, এরপরে পার্টিকুলার্স, অ্যামাউন্ট দুটো অ্যামাউন্টের কলাম। এবার আমরা কি করব, টোটাল অ্যাক্টিভিটিসকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, তাই সবার আগে ফরম্যাটের মধ্যে তিনটে পার্ট লিখে নেব। এ,
ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। তারপরে বেশ কিছু জায়গা আমরা খালি রাখবো অঙ্ক করার জন্য। তারপরে বি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তারপরে বেশ কিছু জায়গা খালি রাখবো অঙ্ক করার জন্য। তারপরে লাস্টে লিখবো সি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, তারপরে বেশ কিছু জায়গা খালি রাখবো, তারপরে আরও কিছুটা জায়গা আমরা খালি রাখবো। এরকমভাবে পুরো একটা পাতা জুড়ে ফরম্যাটটা কাটবো এবং তিনটে অ্যাক্টিভিটিস এ, বি আর সি পরপর আগে হেডিংটা লিখে নেব। এবার আমরা কি করব, আমরা অঙ্কগুলোকে দেখব আর সমস্ত আইটেমগুলোকে বোঝার চেষ্টা করব যে সেটা আমার অপারেটিংয়ে আসবে নাকি ইনভেস্টিংয়ে আসবে নাকি ফাইন্যান্সিংয়ে আসবে। আর সেটা একটু আগে আমরা শিখেছি যে রিলেটেড টু ফিক্সড অ্যাসেট এবং ইনভেস্টমেন্ট রিলেটেড হলে সেই সমস্ত আইটেমগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে আসবে। রিলেটেড টু শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, বরোয়িংস, লোন আমি নিয়েছি, সেই সমস্ত ঘটনাগুলোকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মধ্যে পরপর লিখবো। টাকা এলে পজিটিভে লিখবো, টাকা বেরিয়ে গেলে মাইনাসে লিখবো, রাইট। এরপরে এই দুটোকে বাদ দিয়ে বাকি যত আইটেমসগুলো আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকবে সেগুলোকে সব আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে দেখাবো। তাহলে সবার আগে অল আইটেমস রিলেটেড টু ফিক্সড অ্যাসেট আর ইনভেস্টমেন্ট কী কী আইটেম হতে পারে দেখো নোট নাম্বার 2-তে আমি নিচে লিখে দিয়েছি। নোট নাম্বার 2-তে কী কী বলছে, তাহলে দেখো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আমি বিক্রি করেছি, তার মানে আমার কাছে টাকা এলো, ইনফ্লো, তাই অ্যামাউন্টটা পজিটিভে থাকবে। সেল অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, আমার আগে ইনভেস্ট করা ছিল সেটা এখন বিক্রি করে দিয়ে টাকা এলো আমার কাছে, তাই পজিটিভ ইনফ্লো। ডিভিডেন্ড রিসিভ করেছি, আমি লোকের কোম্পানির শেয়ারে ইনভেস্ট করেছিলাম সেখান থেকে ডিভিডেন্ড পেয়েছি, তাই পজিটিভ ইনফ্লো। ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হয়েছে, ফিক্সড ডিপোজিট ম্যাচিওর হয়েছে অর্থাৎ টাকা এলো, তাহলে পজিটিভ। তারপরে হচ্ছে ইন্টারেস্ট অন লোন রিসিভড, আমরা কোথাও লোককে লোন দিয়েছিলাম তার উপরে আমি ইন্টারেস্ট পেয়েছি, তাহলে এটা আমার রিলেটেড টু ইনভেস্টমেন্ট, তাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর এটা হচ্ছে পজিটিভ, টাকা এসছে তাই। আমি লোককে লোন দিলাম, তাহলে আমার কাছ থেকে টাকা চলে গেল, আর আমি লোককে লোন দিলাম তাহলে আমার টাকা লোকের কাছে ইনভেস্ট হলো, তাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, টাকা চলে গেছে তাই আউটফ্লো মাইনাসে হবে। তারপরে পারচেস অফ প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, পারচেস অফ লং টার্ম ইনভেস্টমেন্ট, ফিক্সড ডিপোজিটে টাকা ডিপোজিট করেছি, তাহলে আমার কাছ থেকে টাকা চলে গেল, আউটফ্লো, তাই সব কিছু মাইনাসে হবে, রাইট। এই আইটেমগুলো পরপর 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 আমরা কি করব, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে লিখবো, যেটা প্লাস সেটা প্লাসে থাকবে, যেটা মাইনাস সেটা মাইনাসে থাকবে, এরকমভাবে টোটাল করব এবং যেটা নেট আসবে সেটা আমরা বাইরে লিখে দেবো এবং বলবো নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। সেম ভাবে আমরা করব হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস রিলেটেড টু শেয়ার ক্যাপিটাল, অর্থাৎ আমার শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, বরোয়িংস, লোন আমি নিয়েছি সেই রিলেটেড। কি কি হয়েছে নোট নাম্বার 3-তে, আমি আমার কোম্পানির শেয়ার বিক্রি করলাম, তার বিনিময়ে টাকা এলো, তাহলে পজিটিভ। তাহলে ইস্যু অফ প্রেফারেন্স শেয়ার বিক্রি করলাম, পজিটিভ। ইস্যু অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চার বিক্রি করলাম, টাকা এলো, পজিটিভ। লোন আমি লোকের কাছ থেকে নিয়েছি, তাহলে লোন আমি নিয়েছি সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, লোন আমি লোককে দিলাম সেটা হচ্ছে ইনভেস্টিং, তাহলে সেটা আমি লোকের কাছ থেকে লোন নিয়েছি তাহলে সেটা আমার পজিটিভ। আবার লোনের টাকা আমি লোককে ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে টাকা চলে যাচ্ছে, রিপেমেন্ট অফ লোন, সেটা হচ্ছে আউটফ্লো, নেগেটিভ। তারপর হচ্ছে ইন্টারেস্ট পেইড, আমি লোন নিয়েছিলাম তারপরে ইন্টারেস্ট লোককে পেমেন্ট করছি, তাহলে এটা আমার জন্য টাকা চলে যাচ্ছে, তাই আউটফ্লো। তাহলে এই সমস্ত উদাহরণগুলোকে দেখবে এবং অঙ্কের মধ্যে যখন যখন আসবে তখন অঙ্কের মধ্যে আমরা এটাকে আবার রিভিশন করব। এরপরে কি পড়ে থাকলো, শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস। এবার অপারেটিং অ্যাক্টিভিটিসটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে, কারণ এর মধ্যে আমার কিছু কনসেপ্ট রয়েছে। অপারেটিং অ্যাক্টিভিটিসটা আমাদের শুরু হবে নেট প্রফিট দিয়ে, অর্থাৎ আমরা 11-এ ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করা শিখেছিলাম এবং সেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট আমার জন্য বেরোতো, রাইট। আমরা করছি ইনডাইরেক্ট মেথড, তাই ইনডাইরেক্ট মেথডে আমরা কি করব, নেট প্রফিট দিয়ে শুরু হবে এবং সেই নেট প্রফিট থেকে যে সমস্ত জিনিসগুলো অপারেটিং আইটেম নয় সেগুলোকে বাদ দিয়ে দেবো, যেগুলো নন ক্যাশ আইটেম, কারণ আমরা ক্যাশ ফ্লোতে শুধুমাত্র ক্যাশ আইটেমগুলোকে নিচ্ছি, তাই যদি নন ক্যাশ আইটেম থাকে সেগুলোকে হাটিয়ে দেবো। তাহলে আমি বলতে পারি টোটাল থেকে যেগুলো নেওয়া উচিত না সেগুলোকে যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটিস। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, অর্থাৎ যে যে আইটেমগুলোকে নেবার কথা সেইগুলোকে যদি যোগ বিয়োগ করি তাহলে ডাইরেক্টলি নিলাম, সেই মেথডটাকে বলে ডাইরেক্ট মেথড। আর আমরা যদি ইনডাইরেক্টলি নিই, অর্থাৎ টোটাল থেকে যেগুলো নেওয়া উচিত নয় সেগুলোকে বাদ দিয়ে দিলাম, তখন আমরা বলবো ইনডাইরেক্ট মেথড। তাহলে ইনডাইরেক্ট মেথডটাও সহজ মেথড, আমরা একবার দেখে নিই। তাহলে আমার অঙ্কের মধ্যে বিজনেস সারা বছর ধরে কত টাকা প্রফিট না কত টাকা লস করেছে বলে দেবে, আর সেটা দিয়ে আমার অঙ্ক শুরু হবে,
রাইট? এবার সেই প্রফিটের মধ্যে এমন কোনো আইটেম যেটা নন ক্যাশ অর্থাৎ ক্যাশ ট্রানজাকশন নয়, অথবা নন অপারেটিং আইটেম যেটা অপারেটিং অ্যাক্টিভিটিসে আসা উচিত নয় কিন্তু সেটা প্রফিটের মধ্যে যোগ হয়ে রয়েছে, তাহলে বাদ দেওয়ার জন্য এখন বিয়োগ করে দেবো, রাইট? আবার এমন কোনো আইটেম যেটা আগে মাইনাস হয়ে রয়েছে, যেটা নেট প্রফিট থেকে মাইনাস করা উচিত নয়, সেই আইটেমগুলোকে এখন যোগ করে দেবো। তাহলে সিম্পলভাবে বলতে পারি প্রফিটের মধ্যে নন ক্যাশ নন অপারেটিং আইটেম আগে যদি প্লাস হয়ে থাকে তাহলে এখন করে দেবো লেস, আর আগে যদি লেস হয়ে থাকে তাহলে এখন করে দেবো প্লাস, সেইগুলোর এফেক্টটাকে হাঁটানোর জন্য। তাই প্রফিট থেকে নন অপারেটিং নন ক্যাশ আইটেমগুলোকে অ্যাডলেস করার পর আমরা পাবো হচ্ছে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। এই হেডটা তোমার নামটা মনে রাখতে হবে, অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, রাইট? এবার বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের পর আমরা কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিসের ট্রিটমেন্ট করব। কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিস কী কী হয় অলরেডি আমরা সেমিস্টার 3-র মধ্যে শিডিউল 3 যে ব্যালেন্স শিটটা করেছিলাম সেখানে ভালোভাবে বুঝিয়েছিলাম। একবার বলে দিচ্ছি, কারেন্ট অ্যাসেট বলতে আমার ব্যালেন্স শিটের মধ্যে কী কী আসে: ইনভেন্টরিজ, ইনভেস্টমেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ডেটাস, বিল রিসিভেবল। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে কী কী আসে: বিলস পেয়েবল, ক্রেডিটার্স, শর্ট টার্ম লোন, শর্ট টার্ম প্রভিশন ইত্যাদি। তাহলে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিসের আমার ট্রিটমেন্ট করতে হবে। অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকবে কারেন্ট অ্যাসেট কী আছে, কারেন্ট লাইবিলিটিস কী আছে। আমরা দেখে নেব ওপেনিংয়ে কত ছিল, ক্লোজিংয়ে কত আছে কারেন্ট অ্যাসেট। যদি ওপেনিংয়ের থেকে ক্লোজিং বেড়ে যায় অর্থাৎ বেশি হয়েছে তাহলে আমরা করব কারেন্ট অ্যাসেট, যদি আমরা বেড়ে যায় তাহলে করব লেস, আর যদি কারেন্ট অ্যাসেট কমে যায় তাহলে করব অ্যাড। তার মানে কি বলতে চাইছি, কারেন্ট অ্যাসেট যদি দেখি বেড়ে গেছে তাহলে করব হচ্ছে লেস অর্থাৎ মাইনাস করে দেবো, আর কারেন্ট অ্যাসেট যদি কমে গিয়ে থাকে তাহলে অ্যাড করে দেবো। তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে কমিয়ে দাও, কমলে বাড়িয়ে দাও। এবার মজার বিষয় কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসে খুব সহজ, কারেন্ট লাইবিলিটিস বাড়লে বাড়িয়ে দাও, কমলে কমিয়ে দাও। তাহলে কারেন্ট লাইবিলিটিস বাড়লে বাড়িয়ে দাও, কমলে কমিয়ে দাও। কারেন্ট অ্যাসেট বাড়লে কমিয়ে দাও আর কমলে বাড়িয়ে দাও। গট ইট? তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের সাথে কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটিসের ট্রিটমেন্ট করার পর আমরা বলতে পারি ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন। এরপর ক্যাশ জেনারেটেড ফ্রম অপারেশন থেকে আমরা ইনকাম ট্যাক্স পেইড অর্থাৎ এই বছর কত টাকা ট্যাক্স পেমেন্ট করেছি সেটাকে লেস করে দেবো, আমি পেয়ে যাব অ্যাকচুয়ালি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, রাইট? তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পেয়ে গেছি, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস পেয়ে গেছি, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস পেয়ে গেছি। এইবার এই তিনটেকে আমি যদি যোগ করে দিই তাহলে পাবো নেট ইনক্রিজ অর ডিক্রিজ ইন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস, অর্থাৎ এই বছর ব্যবসা করে আদেও আমার ক্যাশ বেড়েছে না কমেছে। এবার তার সাথে ওপেনিংয়ে কত টাকা আমার কাছে ক্যাশ পড়েছিল বিজনেসে শুরুতে সেটাকে যোগ করে দেবো, দেখবো ক্লোজিংয়ে কত আছে ম্যাচ করে গেছে। অর্থাৎ আমার অঙ্কে শুরুতে কত ক্যাশ ছিল, ক্লোজিংয়ে কত ক্যাশ আছে বলে দেবে। আমরা কি করব, এই বছর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করে যেটা বেরোলো তার সাথে ওপেনিংটাকে যোগ করে দেবো, দেখবো ক্লোজিংয়ের সাথে ম্যাচ করে গেছে, আর আমরা বুঝবো যে আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা একদম পারফেক্ট, রাইট, অঙ্ক ঠিক আছে। এবার এখানে শুধু একটা আইটেম দেখতে হবে যে নন ক্যাশ আর নন অপারেটিং আইটেমগুলোকে তো অ্যাডলেস করবো বললাম, কিন্তু কী কী আইটেম, উদাহরণ কী কী দেখো, আমি সি নোট নাম্বার 1 বলে নিচে লিখে দিয়েছি। কী কী হতে পারে, ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনের জন্য কি আমার অ্যাকচুয়ালি কোনো টাকা পেমেন্ট করতে হয় বা টাকা আসে না, তাই ডেপ্রিসিয়েশন একটা, তাহলে ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার একটা নন ক্যাশ আইটেম। তাই নন ক্যাশ আইটেম, এটা আমার এক্সপেন্সেস প্রফিট থেকে আগে লেস করা ছিল, তাই আগে যেটা লেস করা ছিল এখন সেটা অ্যাড করে দেবো। সেমভাবে প্রিলিমিনারি এক্সপেন্সেস, আগে এটা একটা খরচা কিন্তু এটা আমার নন অপারেটিং আইটেম, তাই এটা আগে লেস করা ছিল, আমরা এখন অ্যাড করে দেবো। তারপরে হচ্ছে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার। ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার আমার এক ধরনের লস, যার জন্য অ্যাকচুয়ালি না তো টাকা যাচ্ছে না তো টাকা আসছে, তাহলে এটা একটা নন ক্যাশ আইটেম যেটা আগে এক্সপেন্সেস বা লস হিসাবে লেস করা ছিল, এখন আমরা অ্যাড করে দেবো। তাহলে এই আইটেমগুলোকে তোমরা একবার রিড করে নেবে, মুখস্থ করে নেবে। এরপরে দেখো ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট মানে কি, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, কিন্তু আমরা যে টাকাটা পেয়েছি ইন্টারেস্টের টাকা সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মধ্যে আমরা অ্যাড করেছিলাম ইনকাম হিসেবে, কিন্তু এটা কি আমার অপারেটিং ইনকাম নয়, এটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে যাবে। যেহেতু প্রফিটের মধ্যে ঢুকে আছে, ইনকামটা অ্যাড হয়ে আছে, তাই এখন কি করব, লেস করে দেবো। সেমভাবে ডিভিডেন্ড অন ইনভেস্টমেন্ট অফ শেয়ার,
প্রফিট অন সেল অফ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, সেল অফ ইনভেস্টমেন্ট ইত্যাদি ইনকামগুলো প্রফিটের মধ্যে ঢুকে আছে, কিন্তু যেগুলো অপারেটিং প্রফিট নয় তাই সেগুলোকে বাদ দিয়ে দিলাম। এখন আমরা করলাম লেস। তাহলে মোদ্দা কথা, এমন কোনো আইটেম যেটা আগে লেস হয়ে রয়েছে এখন সবগুলোকে অ্যাড করলাম। এমন কোনো ইনকাম যেটা আগে যোগ হয়ে রয়েছে কিন্তু থাকা উচিত নয় প্রফিটের মধ্যে, অপারেটিং প্রফিটের মধ্যে, সেগুলোকে আমরা লেস করে দিলাম। আর আমরা পেয়ে যাব হচ্ছে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস। তাহলে আই হোপ সো তোমাদের এই ডাউটটা ক্লিয়ার হয়েছে। যাদের এখনও ডাউট রয়েছে ভিডিওটা একটু আগে গিয়ে পুরো ভিডিওটা একবার রিভিশন করো, এবং নেক্সট দিন আমরা যখন অঙ্ক করব পুরো মাথার মধ্যে 100% ক্লিয়ার হয়ে যাবে। এরপরে লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা দেখলাম যে আমরা যদি কাউকে লোন দিই সেটা হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, কারণ আমার টাকা লোকের কাছে ইনভেস্ট হলো। আবার আমরা যদি কারোর কাছ থেকে লোন নিই সেটা হচ্ছে আমার জন্য ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। কিন্তু মাথায় রাখতে হবে, আমি একটু আগে ডেফিনেশনে বলেছিলাম যে অপারেটিং অ্যাক্টিভিটিস কাকে বলবো, যেটা বিজনেসের মেন কাজ। এবার মনে করো একটা ব্যাংক, ব্যাংকের মেন কাজ কি? ব্যাংকের মেন কাজই হচ্ছে টাকা লোন দেওয়া, লোন নেওয়া, ইন্টারেস্ট দেওয়া, ইন্টারেস্ট নেওয়া, অর্থাৎ ফাইন্যান্সিং সংক্রান্ত সমস্ত কাজ হচ্ছে গিয়ে ব্যাংকের কাজ। আর ব্যাংক হচ্ছে একটা ফাইন্যান্সিং কোম্পানি। তাই বলা হচ্ছে যদি কোনো একটা ফাইন্যান্সিং কোম্পানি হয়, ফর এক্সাম্পল ব্যাংক, তার জন্য ইন্টারেস্ট অন লোন রিসিভড, লোন গিভেন, লোন টেকেন, রিপেমেন্ট অফ লোন, ইন্টারেস্ট পেইড, এগুলো সব ট্রিট হবে অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে, নট ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, নট ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? এই পয়েন্টটা শুধু মাথায় রাখতে হবে। তাহলে আমার যদি বিজনেসটা ফাইন্যান্সিং বিজনেস হয় লাইক ব্যাংক, তাহলে তার কাজই হচ্ছে গিয়ে লোন দেওয়া, লোন সংক্রান্ত সব কাজ। তাই লোন সংক্রান্ত সমস্ত ট্রানজ্যাকশনসগুলো আসবে অপারেটিং অ্যাক্টিভিটিসের মধ্যে। আশা করি আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ফরম্যাটটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে, বাড়িতে লিখে লিখে প্র্যাকটিস করবে। আর নেক্সট ক্লাসের মধ্যে আমরা সমস্ত প্র্যাকটিস করব কোশ্চেন্সগুলো। অনেকগুলো কোশ্চেন্স রয়েছে, 100% করব। আমার ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সমস্ত কোশ্চেন্স কমন চলে আসবে, রাইট? তাহলে আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।